This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ওমর মোজাম্মেলের টার্গেট ছিল প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি লালকেল্লা চত্বরে হামলা ছক ছিল হোয়াইট কলার মডিউলে। বড়সড় নাশকতার জন্য 2 বছর ধরে বিস্ফোরক জোগাড় করছিল এই ওমর শাহিনরা। কিন্তু শাহিন আর মোজাম্মেল গ্রেফতার হতেই ধরা পড়তেই ভেস্তে যায় গোটা পরিকল্পনা। গাড়িতে তড়িঘড়ি বিস্ফোরক বোঝাই করে বেরিয়ে পড়ে ওমর। ফরিদাবাদ থেকে বেরিয়ে লালকেল্লা চত্বরকেই টার্গেট করে ওমর। প্রাথমিক লক্ষ্য ছিল ভিড়ে ঠাসা এলাকায় নাশকতা, কিন্তু তার আগে অসাবধানতাবশত ফেটে যায় এই বিস্ফোরক। প্রাথমিক তদন্তে মনে করছে গোয়েন্দারা। আপনাদের দিল্লি বিস্ফোরণের সমস্ত আপডেট তুলে ধরছে TV9 বাংলা। একের পর এক ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে আসছে। তদন্তের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আছে। এই যে বিস্ফোরণটা হয়েছে, গোয়েন্দারা তারা কি মনে করছেন যে এই বিস্ফোরণ হয়েছে হয়তো অসাবধানতাবশত, কিন্তু টার্গেট কি ছিল? টার্গেট ছিল 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস। ওমর মোজাম্মেলদের টার্গেট ছিল 2026-এর প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি রেড ফোর্ট সেখানে হামলার ছক ছিল। বড় সড় নাশকতার জন্য 2 বছর ধরে এই বিস্ফোরক মজবুত করা হচ্ছিল 2 বছর ধরে এই বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্তে এই ধরনের একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ওমর মোজাম্মেলদের টার্গেট ছিল এই প্রজাতন্ত্র দিবস। সায়ন্তকে আমরা পেয়ে গেছি। সায়ন্ত, তুমি পুরো গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছো। একের পর এক ইনফরমেশন তুমি তুলে আনছো TV9 বাংলার দর্শকদের জন্য। এখনো পর্যন্ত গোয়েন্দারা কি বলছে, তদন্ততে কি কি উঠে আসছে? দেখো, তদন্তকারীদের কাছে কিন্তু যত তদন্ত গভীর শিখরে পৌঁছাচ্ছে বিস্ফোরক তথ্য উঠে আসছে। যেটা এই তদন্তকারীরা জানাচ্ছে যে এই যে বিস্ফোরণ মূলত পরিকল্পনা এখন ছিল না, পরিকল্পনা করা হয়েছে গত 2 বছর ধরে। এবং সেটা কোথায় ইমপ্লিমেন্ট করার কথা ছিল? প্রজাতন্ত্র দিবসের দিন 2026-এর প্রজাতন্ত্র দিবস। সেই সময় লালকেল্লার সেখানে এই যে পরিকল্পনা ছিল সেটা এক্সিকিউট করার তারা পুরো সিদ্ধান্ত নিয়েছিল। এবং সেই মতো তারা গত 2 বছরে প্ল্যান করে উমর এবং মুজাম্মিল এই 24 বছরের জানুয়ারি মাস থেকে বারবার লালকেল্লায় গিয়ে বিভিন্ন অংশ ঘুরেছে। এমনকি উমরকে ছাড়া মুজাম্মিল একাও বেশ কয়েকবার গিয়েছে। তারা চেষ্টা করছিল লালকেল্লার ভেতরে কাউকে হাত করার, যাতে তাকে দিয়ে ভেতরে এই বিস্ফোরক লুকিয়ে রাখা যায়। অর্থাৎ গোটা পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্মের সঙ্গে করছিল এই মুজাম্মিল, আদিল, উমর এবং শাহিন। এই নেটওয়ার্কে আর কারা কারা যুক্ত রয়েছে সেটাও মূলত এখন তদন্তকারীরা খুঁজে দেখে মূলত চ্যালেঞ্জের বিষয়। তবে প্রজাতন্ত্র দিবসের দিক যে ভারতবর্ষ বড় নাশকতা করার চেষ্টায় ছিল তা কিন্তু নিঃসন্দেহে ভারতীয় যে গোয়েন্দারা যেভাবে সেটাকে ভেস্তে দিয়েছে এটা কিন্তু উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করা হচ্ছে। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই বিভিন্ন অংশে যেখানে জায়গায় নিজের সোর্স আছে সেই সোর্সের কাজে লেগে এই নেটওয়ার্কে আর কারা কারা যুক্ত সেটা খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে আপনাদের জানাই শুধুমাত্র 26শে জানুয়ারি নয়, ঠিক যেরকম আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে শুধুমাত্র 26শে জানুয়ারি নয়, এই যে হোয়াইট কলার মডিউল তাদের আবার দিল্লিকে অর্থাৎ এই রাজধানীকে তারা টার্গেট করেছিল দিওয়ালিতে অর্থাৎ উৎসবের মৌসুম। দীপাবলিতে ভিড়ে ঠাসা দিল্লিকে টার্গেট করেছিল এই হোয়াইট কলার মডিউল। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক এই বিষয়টা দেখো, একদিকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অপরদিকে দিওয়ালি বা দীপাবলির সময় অর্থাৎ উৎসবের মরশুম যখন সব থেকে বেশি মানুষের ভিড় থাকে সেই সময় দুটোকেই মূলত এরা টার্গেট করে, মানে যতটা বেশি ক্ষতি করা যায়। নিয়েছিল সে পরিকল্পনাটা কতটা গুরুত্ব দিয়ে এবং দীর্ঘদিন দেওয়ার ফলেই তারা এই প্ল্যানটাকে কষেছিল। একদিকে প্রজাতন্ত্র দিবস যে দেশের সমস্ত মানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকে, এ সময় দিল্লিতে সব থেকে মানুষ রাস্তায় থেকে আনন্দে তারা মেতে। অর্থাৎ
এই সময় দুটোকে টার্গেট করেছিল। দীপাবলি, সেই সময় ভিড় থাকে, ভিড়ের ঠাসা থাকে গোটা দিল্লি। সেই সময় যদি এই আততায়ীরা বিস্ফোরণ ঘটাতো বা মানুষের প্রাণহানি করতো, তাহলে কিন্তু গোটা বিশ্বের কাছে ভারত নিয়ে অন্য বার্তা যেত, এবং এই মিলিটেন্ট অথবা যারা জঙ্গিরা তারা যে শক্তিশালী হয়েছে এবং ভারতকে বার্তা দিচ্ছে না, এই বার্তাও তারা পাঠাতে পারতো গোটা বিশ্বের কাছে। এই অবস্থায় যেভাবে ভারতীয় গোয়েন্দা এবং পুলিশ যৌথ সহযোগিতায় বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করতে পেরেছে, তাতে বলা চলে ভারতের মাথার উপর থেকে কিন্তু বড় বিপদ চলে গেল। তবে পুরোটা গেল এখনো বলা যাচ্ছে না। তদন্তকারীরা যেটা মনে করছে এখনো বিস্ফোরক রয়ে গিয়েছে, সেটা দিল্লি, মুম্বাই, কোথায় কোথায় রয়েছে সেটা মূলত তদন্ত করে দেখা হচ্ছে। তবে মূলত যে প্ল্যান ছিল দিল্লি, মুম্বাই সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই ব্লাস্ট করানো, তাতে ভারতের আত্মবিশ্বাসে চির ধরে। ধন্যবাদ সায়ন্ত। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। তার কি বক্তব্য শোনাই আপনাদের। একটা নিঃসন্দেহে ওদের জন্য একটা বিরাট বড় সেটব্যাক, এবং ভারতে বা ভারতবাসীদের জন্য একটা অত্যন্ত ভালো খবর, ডেসপাইট দ্য ফ্যাক্ট আমরা বেশ কিছু সহনাগরিককে হারিয়েছি। কারণ জেইশে মোহাম্মদ যেভাবে সারা ভারতবর্ষে এবার এরা প্ল্যান করেছিল, উত্তর, দক্ষিণ, মধ্য এবং পশ্চিম ভারতের বেশ কিছু বড় বড় শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাকে নিয়ে যে বিরাট বড় মডিউল ওরা তৈরি করেছিল, এটা ওই 2010-এর আগে যে ঘটনা ছিল ভারতবর্ষে রোজ বোম ব্লাস্ট হতো, সেটার পুনরাবৃত্তি করার ওরা প্ল্যান করেছিল। এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমি আশা করব ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে, বিকজ দিস ইজ আ হাই টাইম টু ডিক্লেয়ার দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। আমরা তার জন্য অপেক্ষায় রয়েছি। তবে এখানে শেষ নয়, আরো ইনফরমেশন, আরো তথ্য উঠে আসছে। এই যে হোয়াইট কলার মডিউল, আরো 2 মহিলা ডাক্তারের খোঁজে গোয়েন্দারা। দিল্লি বিস্ফোরণে জুড়ে গেল এবার ঢাকা, দোহা, ইস্তাম্বুলের নাম। আমরা এ নিয়ে আরো ডিটেলসে জানবো। আমরা কথা বলবো, আমার সহকর্মী দীপ রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, আরো ডাক্তারের নাম এখানে জুড়ছে, শুধু তাই নয় দীপ, এখানে এবার ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নামও এবার জুড়ে গেল এখানে। আর কি কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে এই সংক্রান্ততে? দেখো, ডাক্তার, অধ্যাপক, মৌলবী, একের পর এক গুরুত্বপূর্ণ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মিলে যে লিঙ্ক এই মুহূর্তে তৈরি হয়েছে, যাদের সঙ্গে জেশ জঙ্গিদের একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এই গোটা লিঙ্কের মধ্যে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে খবর, 2জন মহিলা ডাক্তারের খোঁজ করছে এনআইএ। এই 2জন মহিলা ডাক্তার যারা 2023-24 ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে, এবং শুধুমাত্র ডাক্তারি নয়, ডাক্তারির পাশাপাশি রাসায়নিকেও মানে রসায়ন বিদ্যাতেও কিন্তু এদের এক্সপার্টিজ ছিল, এবং সেখান থেকে তারা শ্রীনগর এবং অনন্তনাগে 2জন পোস্টেড হয়। তারা গত 1 বছর ধরে কাশ্মীরে পোস্টেড ছিল এবং সেখানে তারা অপারেট করত। এদের সঙ্গে আল ফালাহ যে বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তার গ্যাংয়ের যোগাযোগ, সেই যোগাযোগে লজিস্টিক সাপ্লাইয়ের কাজ করত এই 2জন মহিলা ডাক্তার। সমাজের চোখে যাতে জঙ্গি বলে কেউ সন্দেহ না করে, তাই একেবারে গলায় স্টেথো, গায়ে সাদা কোট চাপিয়ে যেভাবে জঙ্গি প্ল্যানিং, নাশকতার প্ল্যানিং এবং তার সঙ্গে বিস্ফোরক সাপ্লাই, এই গোটা যে চেনটা, সেই চেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2জন হচ্ছে এই 2 মহিলা ডাক্তার। এখন এনআইএ 2জনের খোঁজ করছে। এনআইএ তদন্তকারী যেটা জানতে পেরেছেন, এই 2জন ডাক্তারের ডিজিটাল ওয়ালেটে ইস্তানবুল এবং দোহা থেকে মোটা অঙ্কের টাকা আসতো। সেই টাকা কে পাঠাতো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইএসআই। সেই দিকে আমাদের নজর থাকবে। দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের ঠিক যে ইনফরমেশন আমরা তুলে ধরছিলাম, হোয়াইট কলার মডিউলের এপি সেন্টার ফরিদাবাদের এই আল ফালাহ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বেরিয়েছিল ডক্টর উমর। বিস্ফোরক তৈরির জন্য ব্যবহার করা হয়েছে এই ইউনিভার্সিটির ল্যাবকে মনে করছে তদন্তকারীরা। রীতিমধ্যেই আপনাদের যেরকম আমরা জানাচ্ছিলাম, ডক্টর মুজাম্মেল শাহিনকে আল ফালাহ ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই আপডেটও তুলে ধরছি আপনাদের সামনে। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে মূলত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরিকল্পনার ছক কষা হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। মূলত পরিকল্পনার এপি সেন্টার হিসাবে এই ইউনিভার্সিটিকেই মূলত জানাচ্ছেন তদন্তকারীদের একাংশ। কিন্তু শুধুমাত্র কি পরিকল্পনা করাই, নাকি এর ভিতরে আগামী দিনেও
এই ধরনের নাশকতামূলক কাজকর্মের বীজ বপন করা হচ্ছে সেটাও কিন্তু প্রশ্নের মধ্যেই রয়ে যাচ্ছে। তবে তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছে যে ডক্টর উমর নবী যে গাড়িটা কিনেছিল 29 অক্টোবর, সেই গাড়িটি কিন্তু 13 দিন ধরে এই আলফাল্লা ইউনিভার্সিটির ভেতরেই রয়ে গিয়েছিল। আমার ক্যাম্পাসের অনুদীপকে একবার দেখাতে বলবো, এই সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল ডক্টর উমর নবীর গাড়ি। তদন্তকারীরা জানাচ্ছেন যে সোমবার যে বিস্ফোরণ ঘটেছিল এইখান থেকে সরাসরি বের করে উমর নবী প্রথমে মুজাম্মিলের যেখানে থাকতো, যেখানে ভাড়ায় থাকতো সেখানে যায় এবং তারপর সেখান থেকে সরাসরি চলে যায় বদরপুর বর্ডার হয়ে দিল্লি। তদন্তকারীরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অংশে যাবতীয় সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। এমনকি এইখানে কার কার সঙ্গে উমর নবীর সবথেকে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই তথ্য বের করার চেষ্টা চলছে। আলফাল্লা ইউনিভার্সিটির ভেতরে যে যাবতীয় পরিকল্পনা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছেন তদন্তকারীরা। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফরিদাবাদ, আলফাল্লা ইউনিভার্সিটি। ঘাতকাই 20 ছাড়াও আরো দুটো গাড়ি কিনেছিল উমর মুজাম্মেল। জেশের ডাক্তার মডিউলের আরো দুটো গাড়ি খুঁজছেন তদন্তকারীরা। ডক্টর মডিউলের কাছে সব মিলিয়ে 3টি গাড়ি ছিল বলে এখনো পর্যন্ত খবর, এবং এই গাড়িগুলো করে বিস্ফোরক পাচারের কাজ চলতো। লাল কেল্লাতে একটা গাড়ি ফেটে গেল, বাকি দুটো গাড়ি কোথায়, কারা সেই গাড়ি দুটোর মালিক, কাগজ কার নামে রয়েছে জানতে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ট্রাভেল এজেন্সির তথ্য তলব গোয়েন্দাদের তৈরি করা হচ্ছে। এর জন্য একটা আলাদা টিমও। ধৃতদের কল হিস্ট্রি আর লোকেশন দেখে খোঁজ হচ্ছে, এই গাড়িগুলোর খোঁজ করা হচ্ছে যে এই মুহূর্তে এই গাড়িগুলো কোথায় রয়েছে, কাদের নামে মালিকানা রয়েছে এই গাড়িগুলো।